রেকর্ডিং কে করছেন? স্যার আমি করছি। আচ্ছা, শুরু করেছেন নাকি করবেন? শুরু করেছি স্যার। কেটে দিয়ে আবার স্টার্ট করেন। হ্যাঁ, স্যার 10 সেকেন্ড আগে শুরু করছি। আচ্ছা, ওটা কেটে দিয়ে আবার করেন নতুন ফাইল। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। জি স্যার। গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, কোনো কি ডিস্ট্রাক্টিং সাউন্ড পাচ্ছেন? বাড়তি কোনো শব্দ, নয়েজ, কোনো বাতাস বা কোনো বেশি শব্দ মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন। আপনারা কি আমার পরিচয়টা জানেন সবাই, যারা নতুন অ্যাসাইন হয়েছেন রিটেক সেকশনে? না স্যার। আচ্ছা, এখানে আমার ডিটেলটা দেওয়া আছে বিএলসিতে। আমার নাম হচ্ছে আল মামুন। আমি সিএসসি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি। আমার অফিস অ্যাড্রেস নলেজ টাওয়ারের রুম নাম্বার 316, ওটার মধ্যে থার্ড যে কিউবিকলটা আছে ওটা। আমি আপনাদেরকে এই সেমিস্টারে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি কোর্সটা কন্ডাক্ট করব। বিগত দিনে যারা ক্লাস করেছেন রিটেক সেকশনের, তারা চ্যাপ্টার 1 2 দিন আমি পড়িয়েছি। যারা যারা এখনও বিএলসিতে এনরোল করেন নাই, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, কিংবা ফার্দার প্রয়োজন হলে আমাকে জানাবেন। ইনফ্যাক্ট আপনাদেরকে আমি ইমেইলেও গ্রুপের লিঙ্ক এবং পিএলসির লিঙ্কটা প্রোভাইড করেছি। সবাই পেয়েছেন? যারা যারা চেক করেন নাই, আমি সবাইকেই পাঠিয়েছি, ইমেইল চেক করলে পেয়ে যাবেন। তো বিএলসিতে গ্রুপে কি দেওয়া আছে লিংক? ইমেল চেক করলে পেয়ে যাবেন। আপনাদের যদি স্টুডেন্ট ইমেল আছে অ্যাড্রেস, ওটা চেক করলে পেয়ে যাবেন। হ্যাঁ, গ্রুপেও দিয়েছিলাম, যদি আপনি পরে জয়েন করে থাকেন নাও পেতে পারেন। সো ফলো দ্য ইমেইল। এখানে কোর্স আউটলাইন আছে, আপনাদের কোন কোন টপিক আমরা আলোচনা করবো এই সেমিস্টারে সব দেওয়া আছে। এখানে একটা বইয়ের লিস্ট আছে, এর মধ্যে আপনাদের যেই বইটাই ক্লিক করবেন না কেন সেই বইটাই ডাউনলোড হয়ে যাবে। বিশেষ করে সরি, আপনাদেরকে অন্য একটা কোর্স, মানে অন্য সেমিস্টারের কোর্স বের করেছি। এই যে ফল 2025, এই ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে। সব কিছুই দেওয়া আছে আগের মতোই, জাস্ট একটু আপডেট করেছি। চ্যাপ্টার 1 আমি অলরেডি ডিসকাস করেছি। আপনারা এই যে যেই বইটার উপরে ক্লিক করবেন সেই বইটাই ফাইল এখানে ডাউনলোড করতে পারবেন, জাস্ট একটা ক্লিক। বেসিক্যালি আপনারা সহজভাবে বুঝতে পারবেন এই বই যে সেকেন্ড অথবা থার্ড যে কোনোটাতেই পারবেন। ফার্স্টটাও সুন্দর, প্রত্যেকটা বই ভালো, যে কোনো একটা বই ফলো করলেই হবে।
আর স্লাইডের উপর কেউ ডিপেন্ডেন্ট হবেন না, কারণ স্লাইড তো আমি ডিসকাস করি, তাই না? তো আমি ফার্স্ট চ্যাপ্টারে ডিসকাশন শেষ করেছি পরপর 2 দিন, পার্ট 1 অ্যান্ড পার্ট 2, এন্ড আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার আলোচনা করব। যারা ফার্স্ট চ্যাপ্টার ক্লাস পান নাই তারা এই স্লাইড দেখবেন বা বই পড়বেন, কোনো প্রবলেম হলে আমার কাছে আসবেন। আমাদের এই চ্যাপ্টারের নাম ডেটা প্রেজেন্টেশন। ফার্স্ট অফ অল, কেউ কে বলতে পারবেন হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? যারা বিগত ক্লাস করেছেন বিটেক সেকশনে, কেউ কে আছেন? স্যার পারবো। জি প্লিজ আপনি বলুন। স্যার নাম বলবেন। স্ট্যাটিস্টিক্স, আমার নাম হচ্ছে নুসরাত। স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা ডাটাকে কালেক্ট করা, তারপরে হচ্ছে প্রেজেন্ট করা, অ্যানালাইসিস করা, ইন্টারপ্রেট করা এন্ড সো আমরা বলতে পারি থ্যাংক ইউ। না, আপনি প্রেজেন্ট বলেছেন, ওখানে ডেটাটা অর্গানাইজ হয়ে যাবে অটোমেটিকলি। থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য লার্জার কোনো ডেটা সেট থেকে ওর মধ্যে যে ডেসক্রিপশনটা আছে সেই ডেটা সেটকে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে অ্যানালাইসিসের মাধ্যমে সেটা সম্পর্কে আমরা ডেসক্রিপশন পেতে পারি, অর্থাৎ ডেটা থেকে ইনফরমেশন পেতে পারি। এক্সট্রাক্টিং ইনফরমেশন ফ্রম দ্য ডেটা সেট ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, আমরা পুরো কোর্সে এটাই দেখব। এই যে ডেটা অ্যানালাইসিস করে সেখান থেকে ইনফরমেশন পাওয়ার জন্য যেসব মেথড আমরা ইউজ করি তাদেরকে আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? সো ডেটা অ্যানালাইসিস তো করব, তার আগে আমাদেরকে ডেটা তো পেতে হবে। সো উই কালেক্টেড ডেটা অ্যান্ড দেন একটা প্রেজেন্টেবল ফর্মে ডেটাকে আনতে হবে। অর্গানাইজ করার পরে যদি ডেটা আনগ্রুপ থাকে সেটাকে গ্রুপ করব, এলোমেলো থাকলে সাজাবো, বিভিন্ন ক্লাসে বিভক্ত করব। অলরেডি আপনারা জানেন সবাই, যদি আনঅথরাইজ কোনো ইমেল থেকে কেউ জয়েন করেন এটা আমি অ্যাকসেপ্ট করবো না। এই যে নাইম হাসান, আপনি প্লিজ ক্লাসটা লিড করুন এবং অথরাইজড ইমেল দিয়ে জয়েন করুন। আনঅথরাইজড কোনো ইমেলে আমি অ্যাকসেপ্ট করবো না। নাইম হাসান, আপনি ক্লাসটা লিভ করুন, অফিসিয়াল ইমেল দিয়ে জয়েন করুন। সো আজকে আমরা পড়বো ডেটা প্রেজেন্টেশন। সো ডেটার যে টাইপগুলো আমাদের আছে, কিছু ডেটা কোয়ালিটেটিভ, কিছু ডেটা কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মিনস সেখানে কোনো নিউমেরিক মেজারমেন্ট নাই, যে কোনো ক্যারেক্টারিস্টিক্স, সেটা কিন্তু নাম হতে পারে, অর্ডার হতে পারে, আইডেন্টিফাইংয়ে যেগুলো আমরা ইউজ করে থাকি শুধুমাত্র কাউন্ট করা যায়, সেগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ ডেটা। আর যেগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যাপ্লিকেবল যে ডেটার উপর, তারা কোন ডেটা বলতে পারবেন? কোয়ান্টিটেটিভ। ভেরি গুড, কোয়ান্টিটেটিভ ডেটা। সো ডেটা প্রেজেন্টেশনের জন্য আগে বুঝতে হবে ডেটা টাইপটা কি, তারপরে আমরা দেখব which presentation is applicable for this data, and then exploring fact from data. So at first আমরা দেখব frequency distribution with example, how to construct frequency distribution for quantitative data in the part 1 of the chapter, and in the part 2 we will discuss construction of frequency distribution for qualitative data, how to present quantitative and qualitative data graphically. So
At first, data presentation using graph, then data presentation using table, and furthermore, we can present our data using textual form. You understand? Okay. Yes, sir. We can categorize our data into two types according to type of variable. So we already know qualitative variable and quantitative variable are the types of variable. And then we have data qualitative and quantitative. So bar chart and pie chart are appropriate to present qualitative data. আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir, পাচ্ছি। জি স্যার। Okay. And histogram, frequency polygon, ogive curve, line graph, box plot, and scatter diagram. All of the methods are graphical approach to present data which are quantitative. Understood? Then frequency distribution, that is frequency table actually, we can present our data using class interval or categories with corresponding frequency. This tabular form is known as frequency table. And then textual form, we use words, statement, or paragraphs with numbers to present data. এই যে এখানে বলছি frequency distribution, এটা actually frequency table, কারণ এই histogram, frequency polygon এগুলোও কিন্তু frequency distribution, কারণ আমরা এই ছবির মাধ্যমে এক একটা ক্যাটাগরি অথবা এক একটা ক্লাসকে বোঝাবো তাদের যার যার ফ্রিকোয়েন্সির সাথে করে। সো graphical presentation of frequency distribution এর আন্ডারে পড়বে, as well as tabular form of frequency distribution এর আন্ডারে পড়বে। এখানে আমরা গ্রাফের মাধ্যমে আলোচনা করছি, ডেটাকে প্রেজেন্ট করছি, আর এখানে টেবিলের মাধ্যমে, ঠিক আছে? সো আমরা এখানে বলতে পারি ফ্রিকোয়েন্সি টেবিল অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? তার আগে একটু আসি, এই যে টার্মগুলো আমি আলোচনা করলাম, যেহেতু আপনার বিটেক সেকশন, আমার মনে হয় 80% or more students are familiar with their topics. আমি কি ঠিক বলছি? জি স্যার। Those who didn't appear the course in the previous semesters, আমার মনে হয় তারাও এগুলো পারেন। আচ্ছা, আমাকে একটু আপনারা বলেন, গণসংখ্যা সারণীর নাম শুনেছেন কেউ? এই গণসংখ্যা সারণীটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। এরপর আয়তলেখের নাম শুনেছেন? শুনেছি স্যার। হিস্টোগ্রাম হচ্ছে আয়তলেখ, সেকেন্ডটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, থার্ড ওয়ান হচ্ছে অজীব রেখা। এগুলো সবই আপনারা নাম শুনেছেন। ইন্টারমিডিয়েট শুনছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েটে শুনেছেন, এসএসসিতে শিখেছেন। আর এই যে পরের তিনটা হচ্ছে আমাদের নতুন। আচ্ছা, আপনারা কি এরকম ক্লাস দেখেছেন? জি স্যার। জি স্যার।
এইটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি টেবিল, গণসংখ্যা সারণী। এই যে আমাদের হতে পারে এরকম একটা ডেটা সেট আছে, দেখছেন? এই ডেটা সেটকে আমরা যখন, এটা বেসিক্যালি র ডেটা বা আনগ্রুপ ডেটা, অগোছালো ডেটা, শুধুমাত্র র ডেটা মানে যেটা কালেক্ট করা হয়েছে মাত্র, কোনো প্রসেস করা হয়নি। এটা থেকে যখন আমরা এরকম টেবিল কনস্ট্রাক্ট করব, এই ডেটার নাম হবে টেবিউলার ফর্ম অথবা গ্রুপড ডেটা। কি নাম? গ্রুপ ডেটা। সো দেখেন আপনারা, কিছু কিছু ডেটাকে আমরা সংখ্যার মাধ্যমে ক্লাসে ভাগ করেছি না? জি স্যার। স্যার সাউন্ড আসতেছে না। স্যার আপনার ভয়েস আসতেছে না। এই যে আপনার সাউন্ড আসতেছে। এখন বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। Grouping of data into mutually exclusive categories. Mutually exclusive means আলাদা আলাদা ক্যাটাগরি। অর্থাৎ যখন আপনাদের ক্লাসের মোবাইল ফোন ইউজারের আমি ডেটা কালেক্ট করার পরে কাউন্ট করি, এখন তো ম্যাক্সিমামই অ্যান্ড্রয়েড আর আইফোন, বাট আমাদের সময় ছিল উইন্ডোজ ফোনও ছিল। সো অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন আর আইফোন, যে ছেলেটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে অন্য ফোন ইউজ করে না, তাকে আপনি কোন ক্যাটাগরিতে কাউন্ট করবেন? আপনার ডেটা সেটে যে উইন্ডোজ ফোন ইউজ করছে তাকে আপনি উইন্ডোজ ফোনে কাউন্ট করবেন, যিনি আইফোন ক্যাটাগরিতে পড়ছেন তাকে আইফোনে কাউন্ট করবেন, তাই না? যার আইফোন আছে অ্যান্ড্রয়েড নাই, সে শুধু আইফোনে যাবে না, সরি অ্যান্ড্রয়েডে যাবে না? জি স্যার। For example, if you toss a coin once, then you may get either head or tail, right? একই সাথে কি আপনি হেড এবং টেল পাবেন? না স্যার। সো এই যে যদি হেড পাচ্ছেন তাহলে টেল পাচ্ছেন না, হেড হচ্ছে টেলকে এক্সক্লুড করে দিচ্ছে। এই ব্যাপারটার নাম হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ। তো যিনি অ্যান্ড্রয়েড ক্যাটাগরির ফোন ইউজ করছেন তাকে আমরা কাউন্ট করবো অ্যান্ড্রয়েড ক্যাটাগরিতে, তাকে তো আইফোনে আমরা কাউন্ট করবো না, ওই পার্সনটাকে, রাইট? হ্যাঁ, এখন কেউ যদি আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটাই ইউজ করে, ডিফারেন্ট থিং। যদি কারোর একটা মোবাইলই থাকে, সেটা হয় অ্যান্ড্রয়েড, তাকে তো আমরা আইফোনে কাউন্ট করবো না। এটাকে আমরা বলছি মিউচুয়াল এক্সক্লুসিভনেস। অথবা যার ব্লাড প্রেশার 128, তাকে আপনি কোন ক্লাসে কাউন্ট করবেন? এই ফার্স্ট ক্লাসে না? এই যে যার ব্লাড প্রেশার 128, তাকে আপনি এই ক্লাসে কাউন্ট করবেন না? জি স্যার। সো ডিফারেন্ট ক্লাসেস, এবং প্রত্যেক ক্লাসের সাথে সাথে তাদের ফ্রিকোয়েন্সি আছে না? এই যে এই ক্লাসের মধ্যে পড়েছে 12 জন, এই ক্লাসের মধ্যে পড়েছে 8 জন। সো গ্রুপিং অফ ডেটা ইন্টু মিউচুয়াল এক্সক্লুসিভ ক্যাটাগরিজ or different classes showing the number of observations in each category or class is called frequency distribution. Did you get my point?
Now, our task is to construct the frequency distribution for quantitative data. আপনারা যদি আপনারা যদি শুনে থাকেন আগে, নবম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরের তালিকা নিম্নরূপ, মনে আছে? জি স্যার। উক্ত তালিকা হতে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করুন, গড় মধ্যপ্রচুরক নির্ণয় করুন, কতজন শিক্ষার্থী 50-এর কম পেয়েছে তা নির্ধারণ করুন, নির্ণয় করুন, গণসংখ্যা সারণী আঁকুন, আয়তলেখ প্রস্তুত করুন, অজীব রেখা আঁকুন, মনে আছে না? জি স্যার। এটাও ঠিক তাই। তো আপনারা যখন করেছেন, আপনাদেরকে এরকম ক্লাসে ক্লাসে ভাগ করে দিয়েছে অথবা ক্লাস ইন্টারভাল কত বলে দিয়েছে, যে 5 থেকে 10, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, মনে আছে? তখন আপনারা হয়তো প্রত্যেক ক্লাসে ক্লাসে ভাগ করেছেন যে এই ক্লাসের গণসংখ্যা কত, ক্লাসের গণসংখ্যা কত, এই ক্লাসের গণসংখ্যা কত, মনে আছে কিনা? ওকে, অনেক সময় এরকম ছিল 5 to 9, 10 to 14, 15 থেকে 19, মনে আছে? আবার কখনো 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, মনে আছে? জি স্যার। অর্থাৎ আপনাদেরকে বলে দিত কয়টা ক্লাসে ভাগ করবেন, 10টা নাকি 12টা নাকি 5টা, আবার প্রত্যেকটা ক্লাসের ব্যাপ্তিও দিয়ে দিত, শ্রেণী ব্যাপ্তি মানে ইন্টারভাল। কিন্তু আমাদের এইখানে আমরা শুধু ডেটা সেটই পাবো, ক্লাস ইন্টারভালও দেওয়া থাকবে না, বা প্রত্যেক ক্লাসের এরপর কতগুলো ক্লাস সেটাও দেওয়া থাকবে না। তাহলে উপায় কি? আমরা প্রথমে আইডেন্টিফাই করব হাউ মেনি ক্লাসেস আমাদের দরকার, কতগুলো ক্লাস, এটা আগে আমরা ডিটারমাইন করব। কি করব? কতগুলো ক্লাস আমাদের দরকার এটা থেকে বের করব। একটা ফর্মুলা আছে, 2 to the power k greater than or equal to n, যেখানে k মানে হচ্ছে কতগুলো ক্লাসে ভাগ করব আর n হচ্ছে ডেটা সেটের উপাদান সংখ্যা, মনে থাকবে? এই যে শাহরিয়ার, নিঝুম, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি আমাকে বলেন, আমার কাছে মানুষ আছে 53 জন, একটা গাড়িতে 10 জন করে বসতে পারে, কয়টা গাড়ি লাগবে? আমার দুদিন ভরি হয়ে যায় এখন আবার একটা গাড়িতে 10 জন বসতে পারে, মানুষ আছে 53 জন স্যার, তাহলে 6টা গাড়ি লাগবে। কেন 3 জনকে কি যে কোনো গাড়িতে একটু দিয়ে দেওয়া যায় না? স্যার গাড়িতে তো সিট সংখ্যা মানে 10 জন করে যেতে পারবে, তাহলে মানে 5 বারে তো বাংলাদেশে হলে সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি তো ম্যাথমেটিক্যালি সম্ভব না, তাই তো? না স্যার। আচ্ছা, যখন ট্যুরে যে এরকম হয় একজন লোক এক্সটেন্ড হয়ে যায়, তখন দেখা যায় একটু চাপাচাপি করে বসে যায়, এটাই হতে পারে, কিন্তু ম্যাথমেটিক্যালি পসিবল না। না স্যার। আচ্ছা, সিমিলারলি আমার ডেটা সেটে সাপোজ অবজারভেশন আছে 51 বা 53, ক্লাস রয়েছে 10টা, সরি প্রত্যেক ক্লাসের ইন্টারভ্যাল হচ্ছে 10 করে, ক্লাস লাগবে কয়টা বলেন? 6টা, মনে থাকবে? 6টা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর আপনি যদি ক্লাস ইন্টারভ্যাল কমায় দেন, সেক্ষেত্রে হয়তো আপনার ক্লাস সংখ্যা বাড়তে পারে। আচ্ছা, 1 মিনিট,
আপনার তো 6টা গাড়িতে 53 জন লোক বসতেছেন, কেন গাড়ি যদি আমার 53টা অর্থ সমস্যা ছিল কোনো? কোনো অসুবিধা ছিল? 53টা গাড়ি তো স্যার মানে কস্ট বেড়ে যাবে তখন। না সেটা পরের ব্যাপার, মানে যদি আপনাকে 53 ভেহিকলস দেওয়া হতো প্রবলেম হতো কিনা? স্যার না, প্রবলেম হতো না তাহলে। আচ্ছা, কিন্তু যদি আপনাকে 5টা গাড়ি দেওয়া হয়? চেক মিনিট, আমার একটা কল আসছে, হ্যাঁ একটু রেগুলেটর সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনার আমার কথা? জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, সো আমার এই ডেটা সেটের অবজারভেশন আছে 32টা। দেখেন, এটা হচ্ছে একজন ইউনিভার্সিটি টিচার, তার স্টুডেন্টরা মার্কস পেয়েছে এত এত করে পেয়েছে, ধরলাম আপনাদেরই মিড টার্মের মার্কস মনে করি, ফাইনালের মার্কস মনে করি। তো এখান থেকে বলেছে অর্গানাইজ দ্য ডেটা ইনটু আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সো মোট অবজারভেশন আছে আমার 32টা, তাহলে আমার ক্লাস লাগবে কয়টা বলেন তো? এই ফর্মুলা যদি ইউজ করি 2 to the power k greater than or equal to n, সেক্ষেত্রে আমার কয়টা ক্লাস নিতে হবে? অ্যাটলিস্ট 5টা ক্লাস লাগবে না? 5টা থাকবেই স্যার। অ্যাটলিস্ট 5টা লাগবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম একটু আগে, যে আপনাদের 53টা গাড়ি নিলেও তো অসুবিধা নেই 53 জনের জন্য, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যত কম সংখ্যক ক্লাস নেওয়া যায়। ওইখানে 53 জন লোকের জন্য 6টা গাড়ি প্রয়োজন। 7টা হলেও যাওয়া যায়, 8টা হলেও যাওয়া যায়, 9টা হলেও যাওয়া যায়, 15টা হলেও যাওয়া যায়, কোনো সমস্যা নেই। এই জন্য বলেছি, এই দেখেন, উই শুড হ্যাভ অ্যাট লিস্ট 5 ক্লাসেস। দ্যাট মিনস কে এর ভ্যালু যদি 5ও দেন তাও হবে, আবার গ্রেটার দ্যান ইকুয়াল 5 দিলেও হবে, কিন্তু কোনো মতেই less than 5 is not accepted। বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার জায়গাটা?
হ্যালো, জি স্যার। জি স্যার। আর একটা ফর্মুলা আছে, সবাই ফর্মুলাগুলো লেখেন, হ্যাঁ খাতা কলম নেন ভাই, এটা লিটারেচার নিয়ে ক্লাস না, স্যার। যদি আসলে খাতা কলম নিয়ে বসতে হবে। লিখছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনারা কি এই ফর্মুলাটা দেখতে পাচ্ছেন? জি স্যার। k equals to 1 plus 3.322 log 10 based n, দেখা যাচ্ছে? জি স্যার। আরে কিভাবে? নোট করা। এগুলো হারাই গেল কেন? তো আরেকবার দাঁড়াও, পোস্ট করে দিবেন দেখি। পাঠিয়ে দেই। ও আচ্ছা, এই ব্যাপার। Just wait. আই থিঙ্ক সবাই পেয়েছো, তাই না ফর্মুলাটা? জি স্যার। ওকে, এই ফর্মুলা ইউজ করলেও হবে। আরেকটা আছে, এই যে একটা ফর্মুলা পেয়েছেন সবাই। মোট 3টা ফর্মুলা। কি ফর্মুলা দিলাম? জি স্যার। একটা হচ্ছে আমাদের এই যে k টু টু দি পাওয়ার k গ্রেটার দ্যান ইকুয়াল টু n, আর একটা আছে 1 plus 3.322 log n, another one is root over n. You may use any of the three formula. এই তিনটার মধ্যে যে কোনোটা ইউজ করে আপনাদের নাম্বার অফ ক্লাসেস ডিটারমাইন করা যাবে। বুঝতে পেরেছি? স্যার এই ম্যাথটার ক্ষেত্রে স্যার একটু আগের পেজে স্যার এই ম্যাথটার ক্ষেত্রে স্যার যদি আমরা রুট এনটা ইউজ করি এখানে তো স্যার এই যে 5 এর জায়গায় 6 হয়ে যায় k এর মান, তাহলে স্যার এটা কি একই কি? আমি এখানে কি বলছি? এখানে আমি কি বলেছি? এই কথাটা পড়েছো? কি লেখা? অ্যাট লিস্ট আন্তরিত করে অ্যাট লিস্ট মিন্স কমপক্ষে 5টা, 6টা হতে পারে, 7টা হতে পারে, কোনো ব্যাপার না, বাট ইউ মে ট্রাই টু কনসিডার অ্যাজ লেস অ্যাজ পসিবল। ঠিক আছে? তাহলে স্যার আমরা যে কোনো সূত্র ইউজ করতে পারবো নাও, এখানে। হ্যাঁ হ্যাঁ বললামই। এরপর আপনাকে কনসিডার করতে হবে ক্লাস ইন্টারভালটা কতটুকু। আমাকে ক্লাস ইন্টারভালের ফর্মুলা যেটা, ওই ডেটা সেটা হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস, এটা করলে পেয়ে যাব এই যে 4.7। এখন 4.7 ক্লাস ইন্টারভাল তো মেনটেন করা একটু ডিফিকাল্ট, রাইট? ইন দ্যাট কেস আমরা এটাকে রাউন্ডিং করে 5 করে ফেলবো। ঠিক আছে? Did you get my point?
So at first we determine number of classes and then class interval, then setting up the individual class boundary, and then count the number of items in every class. You may ignore tally marks. So এখন আমাদের মিনিমাম ভ্যালু কত ছিল ডেটা সেটের 10.3 না স্যার স্টেপ 3টা কি ছিল স্যার মিনিমাম ভ্যালু ছিল 10.3 ম্যাক্সিমাম ছিল কত 33.8 সো আমরা 10.3 থেকে তো শুরু করতে পারি না 10 থেকে শুরু করব 5 করে নিব ঠিক আছে হ্যাঁ বলো কি বলছিলে স্যার আগের পেজে স্টেপ 3টা কি ছিল স্যার একটু দেখেন আমি আপনার কথা বুঝতে পারছি না পরিষ্কার করে বলবেন স্যার এমনি একটু আগে স্যার স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 ছিল স্যার ওই স্টেপ 3টা স্টেপ 3 স্যার আগের পেজে স্যার বাবা স্টেপ 3 সেট দ্য ক্লাস লিমিট আচ্ছা স্যার এখানে দেখেন 10 থেকে 15 সেট করলাম এখন তাইলে 5 ইন্টারভ্যাল ধরে এটা এখন আমার একটা কোশ্চেন আছে কোশ্চেন হলো এখানে ডেটা কিভাবে আছে 10 থেকে 15 আছে না জি স্যার ওকে একটু খেয়াল করেন সবাই আমি যদি 10 থেকে 14 নিতাম এরপরে শুরু কি 15 থেকে 19 নাকি 15 থেকে 19 স্যার 20 থেকে from 20 up to 24 25 থেকে 29 and between 30 and 34 और এটা হতে পারে 11 থেকে 14 হতে পারে 15 16 থেকে 20 হতে পারে 21 থেকে 25 হতে পারে বুঝতে পারছেন জি স্যার জি স্যার 21 থেকে 25 এখন একটু খেয়াল করেন এই যে 10 থেকে 14 লিখছি না জি স্যার এই 10 থেকে 14 যে কথা 11 থেকে 15 সে একই কথা না জি স্যার মানে একই রকম দেখতে থাকেন 14 শেষ হয়েছে 15 শুরু হয়েছে এখানে 15 শেষ হয়েছে 16 শুরু হয়েছে সেম না এই দুটো জিনিস কিন্তু সেম আর এখানে কি 10 থেকে 15 15 থেকে 20 20 থেকে 25 25 থেকে 30 30 থেকে 35 দেখছেন যেখানে শেষ সেখানেই শুরু সো আপনাদের পরীক্ষায় যদি আসে কোনটা করবেন এই না কথা কেউ কি বলতে পারবেন এটা কেন এরকম করলাম আর কোনটা আমি ইউজ করব এটা হিস্টোগ্রামের ক্ষেত্রে মেবি আলাদা হবে এই কারণে 10 থেকে 14টা ইউজ করবেন মেবি শ্রেণী ব্যবধান তো 5 এর নিচে হতে পারবে না এটা বলছেন তো 10 থেকে 15 নেওয়ার পরে তারপরে 15 থেকেই তো শুরু করতে হবে তাহলে আচ্ছা এখন মনে করেন আমার ডেটা সেটে একটা ভ্যালু আছে 15 যদি আমি প্রথম মেথডটা ইউজ করি কোন ক্লাসে ফেলবো স্যার তাহলে প্রথমটায় যাবে মানে 10 থেকে 15 ওটার ভিতরে যাবে আবার 15 থেকে 20 ওটার ভিতরে আসতেছে আবার কিন্তু ক্লাসগুলো তো বলেছি ভাই ডিফারেন্ট অথবা মিউচুয়াল এক্সক্লুসিভ আসবে তো যে কোনো একটা ক্লাসে কোনটা নিব বলেন তাহলে যে স্যার 10 থেকে 14 তারপরে 15 থেকে 19 ওইটা না 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 আমি তো এটা বলি নাই বাবা আমি বলছি প্রথম মেথড ইউজ করব আমি স্যার তাহলে 15 থেকে 19 ওটার মাঝখানে আসবে তাহলে 19 কই পাচ্ছেন আমি তো প্রথমটা দিচ্ছি বাবা 10 থেকে 15 15 থেকে 20 20 থেকে 25 খেয়াল করুন না আগে
স্যার কোশ্চেনটা একটু আরেকবার বলো। আমার একটা অবজারভেশন আছে 15, এটা কোন ক্লাসে পড়বে? এটা হচ্ছে 15 থেকে বেশি পড়বে। 10 থেকে 15 পড়লে কি অসুবিধা? স্যার আমি তো 10 থেকে 14 পর্যন্ত নিয়েছি, আমি কেমনে গেলে ফেলাবো স্যার? তো স্টার্ট হয়েছে হচ্ছে সেকেন্ড থেকে, তো ওখানে তো 15 তে শেষ হয়েছে, ফার্স্টেরটা 14.99 এ শেষ হয়ে যাবে স্যার। আমি আপনাদেরকে আবার বলছি, এই পরের দুইটা আমি কিন্তু কনসিডার করতে বলি নাই বাবা আপনাদেরকে। আমি বলেছি প্রথম মেথড, এই যে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, এইটার কথা বলেছি। বারবার আপনারা সেকেন্ড থার্ডে কেন যাচ্ছেন? স্যার এটা 10 থেকে 15 এর মধ্যেই পড়বে স্যার 10 থেকে 15 এর মধ্যে ব্যবধান যদি 5 থেকে হয় তাহলে আমাদের 10 থেকে শুরু করতে হবে স্যার। 10, 11, 12, 13। আপনারা তো কোশ্চেনটাকে বুঝবেন। আমি বলছি ধরে নিলাম আমার একটা অবজারভেশন আছে 15, আচ্ছা ধরে নিলাম একটা অবজারভেশন 12, কোন ক্লাসে পড়বে? স্যার প্রথম ক্লাসে স্যার 10 থেকে 15 12:30, 12:30, 10 থেকে 15 এর মধ্যে 14, 10 থেকে 15 এর মধ্যে 10 থেকে 15 ভিতরে 14:30, 10 থেকে 15, প্রথম 10 থেকে 15 15, 15, 15 স্যার থেকে 15 আমি স্যার 10 থেকে 15 এর মধ্যে বসাতে পারবো, আবার হচ্ছে 15 থেকে 20 এর মধ্যে পারবো। না যে কোনো এক জায়গায় বসাইতে হবে। তো তাহলে হচ্ছে আমি 20 থেকে 15 থেকে 20 এর মধ্যে বসাবো স্যার। এই লজিক লাগবে না একটা? স্যার এইটা হচ্ছে আপনার হচ্ছে 10 থেকে বললে স্যার আমি তো 14 মানে 15 রাত পর্যন্ত নিতে পারবো স্যার, 15 নিতে পারবো না মেবি, এরকম কিছু। আচ্ছা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা এখানে একটা প্রবলেম আমরা পেলাম, সলিউশন পরে দিচ্ছি। গো ফর দ্য সেকেন্ড মেথড অফ ইন্টারভাল। 10, 11, 12, 13, 14, 10:30, 13:30 সবই কিন্তু এই ফার্স্ট ক্লাসে নিতে পারবো, তাই না? জি স্যার। 15 হলে কোথায় যাবে? স্যার 15 হলে পরেরটাতে যাবে স্যার, 15 থেকে 19 পরেরটা যাবে। ভালো কথা। এখন আমার একটা ইউনিট আছে 14.5, কোথায় ফেলবো? 15 থেকে 19 এর মধ্যেই পড়বে। না না, এটা তো 15 থেকে শুরু। হ্যাঁ স্যার 14.5 স্যার, এটা কি বুঝতেছি না স্যার কোথায় বলবো। মানে কনফিউশন ধরতে পেরেছেন কিনা? আমি সলিউশন দিতে বলি নাই, কনফিউশন জি স্যার কনফিউশন ধরতে পারছি স্যার। ওকে, অথবা যদি এই ক্লাসের কথা বলতাম 15.5 কোথায় বসাবো? এটা তো 16 থেকে শুরু, এটা 15 শেষ। জি স্যার এটা বসাতে পারবো না তো স্যার এখানে আমি। ওকে, তার মানে এই দেখেন এখানে 15 পরে 16 নিয়েছে, মানে 15 আর 16 মাঝখানে কাউকে রাখে নাই, কিংবা এখানে 14 আর 15 মাঝখানে কাউকে অ্যাকসেপ্ট রাখে করে নাই স্যার। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার আগের টাইমে রাখি। তাহলে এখানে 10 থেকে 14 যে সংখ্যাগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নিতে হবে। 10, 11, 12, 13, 14 কোনো ব্রেকডাউন অ্যাকসেপ্টেড হবে না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি স্যার। অর্থাৎ ডেটা সেটের ভেরিয়েবল যদি ইন্টিজার হয়, ডিসক্রিট ভেরিয়েবল হয়, তখন আমরা এই মেথড ইউজ করতে পারবো। কন্টিনিউয়াস হলে বা ফ্র্যাকশন হলে পারবো না স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আর এই মেথডের মধ্যে আমি ডিসক্রিট হলেও পারবো, কন্টিনিউয়াস হলেও পারবো। বুঝতে পেরেছি? জি স্যার এবার বুঝতে পারছি। হ্যাঁ, সো কন্টিনিউয়াস যদি হয় সেক্ষেত্রে এটা নিব। আমাদের ভেরিয়েবলটা কি ছিল? আওয়ার স্টাডি। এখন কেউ তো 2 ঘন্টা পড়তে পারে, 2.5 ঘন্টা পড়তে পারে, 2.75 ঘন্টা পড়তে পারে। কন্টিনিউয়াস। আবার অবজারভেশন কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে। ধরে নেন এই অঙ্কটার ক্ষেত্রেই 15, 23.7, 15.4 সব আছে না এরকম? জি স্যার। ভেরিয়েবলটা কি আওয়ার্স স্টাডির মধ্যে ইনভেস্ট করেছে, এটা না? জি স্যার। ভেরিয়েবল তো কন্টিনিউয়াস, কিন্তু ডেটা যদি আমার সব ডিসক্রিট হইতো, মানে 15, 16, 23, 19 মানে কোনো ব্রেকডাউন না থাকতো, কন্টিনিউয়াস না হতো। না না না, শুনে নেবেন তো আগে কি বলতে চাই। যদি ভেরিয়েবল কন্টিনিউয়াস হয় কিন্তু অবজারভেশনগুলো আমার সব ইন্টিজার হইলো, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আরেকটা অবজারভেশন আমার ফ্র্যাকশন হবে না? না স্যার গ্যারান্টি তো দিতে পারবো না স্যার। পারবেন না। সো আপনার যদি কন্টিনিউয়াস ডেটা হয় তাহলে এই ক্লাস ইন্টারভালটা ইউজ করবেন, আর যদি ডিসক্রিট হয় দুইটা ইউজ করতে পারবেন। সো সেফ কোনটা? স্যার সেভ করতে পারছি। হ্যাঁ, প্রথম মেথডে আমি এখানে বিফোর 15 অবজারভেশন নিতে পারবো, মানে 14.999 পর্যন্ত এখানে নিব। whenever you reach at 15, যখন আপনি 15 পৌঁছে যাবেন, just go for the next class. Similarly, if you reach at 20,
go for the next class, you may consider values before 20 in the second class, and so on. Am I clear to all? জি স্যার। থ্যাংক ইউ। সো যেহেতু আমরা এখানে এ বাদ দিচ্ছি প্রত্যেক ক্লাসের আপার লিমিটকে, 15কে ক্লাসে বাদ দিচ্ছি, এই ক্লাসে 20কে বাদ দিচ্ছি, তাই না? এক্সক্লুড করছি না। এই মেথডের নাম হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। আর এই টেবিলের নাম কি? এই টেবিলের নাম কি? এক্সক্লুসিভ ফ্রিকোয়েন্সি টেবিল। মনে থাকবে? জি স্যার। আমাদের কথা ক্লিয়ার আসছে না। আমরা এক্সক্লুসিভ মেথডেই করব। আর এইখানে হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বললাম যে আমাদের কন্টিনিউয়াস বা ডিসক্রিট যাই হোক, এক্সক্লুসিভ মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট। আর এই মেথডের নাম হচ্ছে ইনক্লুসিভ, কারণ এখানে আপার লিমিটকে আমরা কাউন্ট করছি এই ক্লাসে। যদি কোনো ভ্যালু 19 হয়, তাকে আমরা ফার্স্ট ক্লাসে কাউন্ট করে ফেলতেছি। মনে থাকবে? জি স্যার। এই অঙ্কটা যেহেতু কন্টিনিউয়াস, এর জন্য আমরা এটা করতেছি, শুধু এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য দিয়েছে। এটা মুছে দিই আমি এখন লেখাগুলো। জি স্যার। ওকে, এখানে 10, 15 আপার আর লোয়ার লিমিট। ওই ক্লাস থেকে আমরা ডেটা সেট থেকে গুনে গুনে এরকম পেয়েছি। প্রথম ক্লাসে কটা? 7টা, 12টা, 7টা, 3টা, 1টা। মনে থাকবে? এটা কিন্তু ফ্রিকোয়েন্সি টেবিল হয়ে গেছে। দেখেন তো সবাই এখন এই টেবিলটা যে আলাদা করে লিখছি আবার। সো এখানে আমরা বলছি প্রত্যেক ক্লাসে ইন্টারভ্যাল and the corresponding frequency of each class. This is the frequency distribution as well as frequency table constructed from the data set of study hour. Got it? এবার 30 ঘন্টার মধ্যে 30 জন স্টুডেন্টের মধ্যে 7 জন, তাহলে কি 7/30 না? এটাকে আমরা বলছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা ক্লাসের কি
রিলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এটাকে বলছি পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, যে টোটাল ডেটা সেটের 30 জনের মধ্যে 23.3% অবজারভেশন এই ক্লাসের মধ্যে লাই করছে, 40% অবজারভেশন এই ক্লাসের মধ্যে আছে, অ্যান্ড সো অন। আপনারা কি কেউ ক্রমযোজিত গণসংখ্যার নাম শুনেছেন? Have you ever heard the term ক্রমযোজিত গণসংখ্যা? জি স্যার। ওকে, এটার মানে হচ্ছে প্রথম ক্লাসে কত 7 দেখছেন 7, প্রথম ক্লাসে কত 7, এবার এই 7 আর পরের ক্লাসে 12 মিলে কত হয়েছে 12 যোগ করলে 19, 19 আর 7 26, এভাবে করে কত পর্যন্ত 30। দেখেন আমার টোটাল ফ্রিকোয়েন্সি যা এই লাস্ট ক্লাস পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা কত স্যার? সেম 30। সিমিলারলি যদি আপনি উল্টা করে যান, মোট কত 30 না? 30 থেকে এই 7 বাদ দিলে কত হয়? ফ্রিকোয়েন্সি 7 বাদ দিলে 23, এই 23 থেকে 12 বাদ দিলে স্যার 11, 11 থেকে 3 বাদ দিলে 7 বাদ দিলে 4, এই 4 থেকে 3 বাদ দিলে 1, লাস্ট ক্লাসে 1 মিলছে। জি স্যার। এটাকে আমরা বলছি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে বলছি মোর দ্যান ফ্রিকোয়েন্সি। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় আর আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটারই বা আসলে কি দরকার? হ্যাঁ, কেউ বলতে পারবেন? আসলে এই যে 26, এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 26, মানে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 26। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি ফর দ্য টেবল? স্যার জানি না। কেউ কি বলতে পারবেন আসলে এই 26 দিয়ে কি বোঝাচ্ছে? এখানে লেস দ্যান ফ্রিকোয়েন্সি বলছে and the count is 26, কি আসলে? আচ্ছা আমরা একটু প্রথম থেকে আসি। 12 আর 7 কত? 12 7 19, 19 7 26, এই 26টাই কি এখানে আসছে না? জি স্যার। জি স্যার, ফ্রিকোয়েন্সি এই তিনটা মিলে যে 26, এই 26 এর অর্থ কি? এই তিনটা ক্লাস পর্যন্ত বা এই 25 এর আগ পর্যন্ত, যেহেতু এটা এক্সক্লুসিভ ইন্টারভাল, এই 25 এর আগ পর্যন্ত মোট কয়জন আছে? কতগুলো ডেটা অবজারভেশন আছে? 26। সো আমরা এই তিনটা আলাদা আলাদা না গুনে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে বলতে পারি না পুরো ডেটা সেটের মধ্যে 25 ঘন্টার কম পড়াশোনা করেছে কয়জন স্টুডেন্ট? 26 জন। বুঝতে পেরেছেন? এটা লেস দ্যান কেন বলেছে বলেন তো? এই যে 25 এর কম না, 25 এর কম মানে লেস দ্যান 25, এই জন্য লেস দ্যান। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা এই ক্লাসের সকলেই 35 ঘন্টার কম পড়েছে না, যেহেতু হাইয়েস্ট ভ্যালু ছিল 33.8? জি স্যার। সেই জন্য দেখেন এই লাস্ট ক্লাসে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 30। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, বুঝলাম। আবার এখানে কি বলছে? মোর দ্যান বলেছে না? বলেন স্যার। এই লেস দ্যান ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ যেটা, এটা অলওয়েজ কাউন্ট হবে, কম্পেয়ার হবে কার সাথে? এই আপার ভ্যালুর সাথে, ঠিক আছে? এই 30 এর কম ঘন্টা পড়াশোনা করেছে কয়জন? 29 জন। 15 ঘন্টার কম পড়েছে কয়জন? 7 জন। 7 জন। 7 জন। 20 ঘন্টার কম পড়েছে কয়জন? 19 জন। 19 জন। ঠিক আছে? আর যদি মোর দ্যান ফ্রিকোয়েন্সি বলি, মানে কার থেকে মোর দ্যান? এই লোয়ার লিমিট থেকে মোর দ্যান,
আচ্ছা, আমাদের মিনিমাম পড়াশোনা করেছে কয় ঘন্টা স্টুডেন্ট? 7 ঘন্টা। 10 ঘন্টা না স্যার 7 হ্যাঁ, মিনিমাম পড়াশোনা করেছিল কয় ঘন্টা ডেটা সেটের? 7 10 পয়েন্ট স্যার 10 কিভাবে? 10.33 স্যার। 7 তো হচ্ছে ফ্রিকোয়েন্সি রে বাবা। এই एग्जांपल দেখেন, এই ডেটা সেটে মিনিমাম পড়াশোনা করেছে কয় ঘন্টা? 10.3। ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি 7, কিন্তু 7 ঘন্টা তো পড়ে নাই। এই আমাকে বলেন, যিনি এই কোশ্চেন আনসারটা করলেন, আমার স্টুডেন্টরা কয় ঘন্টা পড়াশোনা করছে সেটা কি ফ্রিকোয়েন্সির মধ্যে আছে নাকি স্টাডি আওয়ার এই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে আছে? সরি স্যার স্টাডি আওয়ারের মধ্যে। মানে আমার স্টাডি আওয়ার গুলো ছিল 10, 20, 15, 22, 33 এলোমেলো ছিল, ওটাকে আমি সাজিয়ে ক্লাস বানিয়ে ফেলেছি না। মেইন ডেটা সেটটা কিন্তু আমার বিলং করছে এই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে। আর এই ফ্রিকোয়েন্সি মানে ওই ক্লাসের কতগুলো কাউন্ট আছে, কতগুলো সংখ্যা আছে, কতজন স্টুডেন্ট আছে, কতগুলো আইটেম আছে ডেটা সেটের এই ক্লাসের মধ্যে বিলং করে। বুঝতে পারছি আমি? আচ্ছা স্যার। ওকে, তো এই যে এখানে দেখেন মিনিমাম যেহেতু ছিল 10 ঘন্টা পড়েছে, সবাইকে 10 ঘন্টা বেশি পড়ছে না? কথা বলে না কেউ। স্যার অ্যাকচুয়ালি আপনার কথা আটকে আসছে। বললাম যে মিনিমাম আওয়ার কত ঘন্টা? 10.3। এই ক্লাস ইন্টারভ্যালে তো 10.3 নাই, এখানে কত আছে? 10 স্যার মিনিমাম 10 আওয়ার। তার মানে সবাই 10 ঘন্টার বেশি পড়ছে। আমার মোট আছে 30 জন, তাহলে 10 ঘন্টার বেশি পড়ছে কি 30 জন? এই কয়জন পড়ছে? এই 7 জন পড়ছে 10 থেকে 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টার বেশি পড়ছে কয়জন? এই 7 জন বাদ দেব না? জি স্যার 7 জন বাদ দিলে কি 23 জন? এই যে দেখো 23 মোর দেন মানে অ্যাকচুয়ালি কার থেকে মোর দেন? এই লোয়ার লিমিট থেকে ওই ক্লাসে মোর দেন। 15 জনের 15 ঘন্টার বেশি পড়েছে 23 জন। এই 25 আওয়ার্সের বেশি পড়েছে কয়জন সপ্তাহে? 4 জন। 30 আওয়ারের বেশি পড়েছে কয়জন? মাত্র 1 জন। Did you get my point or not? জি স্যার। বুঝতে পেরেছেন? জি। ওকে, এটা ছিল আমাদের টেবুলার ফর্ম অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন একটা কথা বাকি আছে, আমার ম্যাক্সিমাম ভ্যালু ছিল কত? 33, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু ছিল 33.8। ওটা কাউন্ট করেছিলাম 1 নাম্বার এই লাস্ট ক্লাসে, এই জন্য একটা ফ্রিকোয়েন্সি। এখন আমার ওই পয়েন্টটা যদি 33.8 না হয়ে 35 হতো, তাও কি ক্লাসের মধ্যে হতো না? স্যার হ্যাঁ হয়তো মনে হয়। যদি অবজারভেশনটা 35 হতো, তাকে আমি কোন ক্লাসে রাখতাম? কারণ 35 তো আপার লিমিট, সে কি ক্লাসে পড়তো? পরে ক্লাস যাইতাম। কিন্তু আমার যদি পরের ক্লাসে আমি যাই, ক্লাসের সংখ্যা একটা, তাহলে আমি যদি একটা ক্লাস বাড়িয়ে ফেলি, আমার ক্লাস ইন্টারভ্যাল কমে যাবে না? জি স্যার কমে যাবে স্যার। আমি যেহেতু 5 দিয়ে ভাগ করার ফলে আমার এরকম আসছিল 10 থেকে 15, সরি এতগুলো ক্লাসে প্রত্যেক ক্লাসে ইন্টারভ্যাল ছিল। এই দেখেন ফর্মুলা দেখেন, 5 দিয়ে ভাগ করেছিলাম থেকে 4.7, তাই না? জি স্যার ওটাকে আমরা 5 ধরে নিই। আমার এখন আপনি ক্যালকুলেটরে দেখেন 33.8 কে 35 ধরলাম, 35 বিয়োগ করছি কত? 10.3, তাই না? ভাগ করবো কি দিয়ে? একই সংখ্যা দিয়ে না? 5 দিয়ে ভাগ করবো না? 5 তাও তো 5 আসে নাকি? ধরে নেন আমার ক্লাস যেহেতু একটা বেড়ে যাচ্ছে, 6টা হয়ে যাবে না ক্লাস এখন? জি স্যার। তাও কত? 4.11 না? 4.11 বললাম আমরা 8টা ক্লাস নিলাম, ক্লাস ইন্টারভাল কত? 3.08 না? 3 পয়েন্ট স্যার। দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা ক্রোমের ট্যাব দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। অর্থাৎ আমরা বলতে পারি
একটা ক্লাস যদি অ্যাড করি তখন আমার আবার ক্লাস ইন্টারভাল চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে ফ্রিকোয়েন্সি কম বেশি হয়ে যাবে না? ফ্রিকোয়েন্সি কম বেশি হয়ে যাবে স্যার। হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম। সবাই দেখেন এখন এটা একটা স্পেশাল কেস। যদি আপনার একদম লাস্ট ক্লাসের ক্ষেত্রে এরকম হয়, আপনি চাইলে কিছুই চেঞ্জ করার দরকার নেই। এই একটা সংখ্যা যে 35, ওকে আপনি এই ক্লাসেও অ্যাড করে দিতে পারেন, অথবা আলাদা একটা ক্লাস আপনি ইনক্লুড করবেন যে 35 থেকে 40, সেইখানে আপনি দিবেন 1 আর এই ক্লাসে দিবেন 0। বুঝতে পারছি? কিছু চেঞ্জ করতে হবে না, আপনি একটা ক্লাস অ্যাড করলেও পারেন অথবা লাস্ট ক্লাসে দিয়ে দিবেন, এইটুকুই। কোনোটাই ভুল না, আবার কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট না, একদম 100% কারেক্ট বলা যাবে না। বুঝতে পেরেছেন? ওকে, এখন এটা গ্রাফিক্যাল মেথড শুরু করবো। এখন এতক্ষণ পড়লাম টেবিউলার ফর্ম বা ফ্রিকোয়েন্সি টেবিল, প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন না দেখছেন? তার মানে কি, আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে গ্রাফকেও বোঝাই, টেবিলকেও বোঝাই। টেবিলকে বলবো ফ্রিকোয়েন্সি টেবিল, আর এগুলাকে বলবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মনে থাকবে? হ্যালো, জি স্যার। ওকে, তো আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে গ্রাফে প্রকাশ করার জন্য কয়েকটা মেথড দেখিয়েছিলাম, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজীব রেখা, অথবা এটা আরেক নাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। কারণ এখানে আমরা ওই যে এগুলোকে ইউজ করব, লেস দেন অথবা মোর দেন কে ইউজ করব। ঠিক আছে? জি স্যার। এই জন্য নাম বলি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ। আর একটা ছিল বক্স প্লট, স্ক্যাটার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম, এগুলো আমরা পরে অন্য চ্যাপ্টারে যে পড়বো। এখন দেখেন, সাপোজ আপনার এই ডেটা সেট আছে কত, আগের অঙ্ক ভুলে যান, নতুন এক্সাম্পল দিয়ে করাই। একটা ডেটা সেট আছে, সেখান থেকে আমরা ওই আগের প্রসেস ফলো করে এই ফ্রিকোয়েন্সি টেবিল পেয়েছি। এখন বলেছে এখান থেকে হিস্টোগ্রাম আঁকো, ফ্রিকোয়েন্সি পলিগন আঁকো, অজীব রেখা আঁকো। কি করবো আমরা এখন? হিস্টোগ্রামের জন্য আমার লাগবে বেসিক্যালি ক্লাস ইন্টারভাল, আর কি ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি লাগবে। বুঝতে পেরেছেন? জি। এই যে প্রত্যেকটা ক্লাস মনে করেন 99.5 থেকে 104.5, 104.5 থেকে 109, 109.5 থেকে 14.5, প্রত্যেকটা ক্লাসে আমরা এরকম এরকম আঁকবো। এখন দেখেন এই ক্লাসের শেষ হয়েছে যাকে দিয়ে, এই ক্লাস শুরু হয়েছে তাকে দিয়ে না? দেখতে পাচ্ছেন? তাহলে যখন আমি হিস্টোগ্রাম আঁকবো, দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে। 104 এর শেষ আর 104 এর শুরু, সেক্ষেত্রে এগুলাকে গায়ের সাথে লাগানো হবে না একটা? এইটা হচ্ছে প্রথমটা আপার ক্লাস লিমিট, আর এইটাই কি দ্বিতীয় ক্লাসে এটা বুঝতে পেরেছেন? স্যার এটা আরেকবার বলুন। কথা বলেন একটু। হিস্টোগ্রামের চেহারা এইরকম ভাই, এই যে হিস্টোগ্রাম, এই দেখেন এই ক্লাসে এটা কি লোয়ার লিমিট না? জি স্যার। জি স্যার। লোয়ার লিমিট কত? 99.5। এই যে 99.5, এই যে দেখেন। আপার লিমিট কত? 104.5। এর ফ্রিকোয়েন্সি কত? 2 না? জি স্যার। এই জন্য দেখেন 2 পর্যন্ত উঠছে। এই যে এই না বোঝার তো কিছু না, আয়তলেখ তো নাম শুনেছেন, এটা আয়তলেখ। পরের ক্লাস কত? 104 থেকে শুরু, 109 যে শেষ, এই 104 তো এটাই ছিল। তো এই ক্লাসের লোয়ার লিমিট যেটা 104 এর, এই যে সেটা কি আমার আগের ক্লাসের আপার লিমিট না? জি স্যার। গায়ে লাগানো হবে।
আর এগুলো উঠবে কোন পর্যন্ত? প্রত্যেক ক্লাসের ফ্রিকোয়েন্সি পর্যন্ত। ঠিক আছে, না বুঝলে কথা বলবো। ইয়েস স্যার। স্যার হয়ে গেছে, বুঝছি স্যার। ওকে স্যার 309 এখন দেখি আসছে স্যার 109.5 থেকে যে 114.5 নিচ্ছে স্যার লাস্টের লেখাটা, এটা কি স্যার? মানে এখানে কি বেশি আসছে তাই স্যার লেখা দেখাতে হবে? দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন, সবচেয়ে বেশি ঘনত্ব কোন ক্লাসে আছে? স্যার হইছে 109.5 থেকে 114.5। সেটাই তো লিখছে এখানে। ওটা কি দেখাতে হবে নিচে লেখে প্রত্যেকটা জিনিসই? বাবারে ওর দেখাইছে, কোনো অসুবিধা আছে? তুমি বলতে পারো যে একদম লোয়েস্ট কোন ক্লাসে পড়ছে, কোনো সমস্যা আছে? লোয়েস্ট এই ক্লাসে পড়বে, দেখাইছে, এটা ডেসক্রাইব করেছে এটাকে। স্যার আমাদেরকে কি এই কার্ভটা আঁকতে হবে না? কোশ্চেন যদি চাইতে লাগবেন স্যার চাইবেই তো স্যার। ওকে, এখন দেখেন, সো আমাদের হিস্টোগ্রামে কি কি লাগলো? ক্লাস ইন্টারভাল আর ফ্রিকোয়েন্সি লাগছে, তাই না? তাই বলেছি, হিস্টোগ্রামে কি কি দরকার? ক্লাস ইন্টারভাল আর ফ্রিকোয়েন্সি, যে কলাম 1 আর কলাম 2 এই যে লিখছে। এবার কি আঁকবো? ফ্রিকোয়েন্সি পলিগন আঁকবো না? ফ্রিকোয়েন্সি পলিগনে কি কি লাগতেছে? 1, 2 and 5। 5 মানে কি? মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে ক্লাসের মিড পয়েন্ট কিভাবে আসে? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2 হয়ে যায়। আচ্ছা, মিড পয়েন্ট যদি দিতাম এই ক্লাসে, মিড পয়েন্ট এখানে না, এই না মিড পয়েন্ট? জি স্যার। মিড পয়েন্ট যদি এটা হয় মানে এখানে 102 আসে অ্যাকচুয়ালি, বুঝছো? এই মিড পয়েন্টের ফ্রিকোয়েন্সি, এতক্ষণ তো আমি ক্লাসের উপরে পুরো ফ্রিকোয়েন্সি দিয়ে ভরাট করে দিয়ে আয়তক্ষেত্রকে দিয়েছি, রেক্ট্যাঙ্গেল লিখেছি, কিন্তু এখন আমি তা করবো না। এই ফ্রিকোয়েন্সি কত পর্যন্ত দিব আমি? 2 পর্যন্ত উঠবো না? কার বরাবর বলেন তো? এই মিড পয়েন্ট বরাবর, এই এখানে। জি স্যার। এই যে মিড পয়েন্ট হচ্ছে, এই মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট এই পর্যন্ত দিলাম। আমার আঁকা অ্যাকচুয়ালি ঠিক মতো হচ্ছে না, বুঝে নিন। এখন দেখেন তো ভাই, এটা ওহো হাতে আঁকা তো, ধরেন এটাই একটা রেখা আঁকলাম, এটা আঁকলাম, এটা আঁকলাম, এটা, এটা, এটা পলিগন তো আমার হয় না, বুঝছে? হয় নাই, কিভাবে হবে? আগে একটা ক্লাসে আমি চাইলে মিড পয়েন্ট এঁকে নেব, মনে রেখেছেন? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। এই এরপরে কোনো ক্লাস কি আছে আদৌ? নাই। তো সেই ক্লাস ধরলে ফ্রিকোয়েন্সি 0, এই জন্য 0-তে প্লট করেছি, দেখেন 0, এখানে 0। আগেও কোনো ক্লাস নাই, আছে? 99 এর আগে তো ক্লাস নাই, আছে? নাই। সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি 0 হয়, মিশাই দিলাম 0 থেকে এটা, এটাকেও মিশাই দিলাম। এবার যদি এখানে আমি এই যে টার্ম দিয়ে মিলাই দিই, একটা বহুভুজ হয়ে গেছে না? একটা ভুজ, 2টা ভুজ, 3টা ভুজ, 4টা ভুজ, 5টা, 6টা, 7টা, 8টা, নবম 9টা ভুজ হয়ে গেছে না এখানে? জি স্যার। এই দেখেন তো, ঠিক আছে? This is the frequency polygon we drew from the dataset. Understood?
জি স্যার। আর বাকি আছে হচ্ছে Yes, sir. অজীব কার্ভ। অজীব কার্ভ আঁকতে আমাদের লাগে এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, প্রথমে কি আপনাদের বলেছিলাম যে মনে আছে লেস দ্যান মোর দ্যান দিয়ে কি বোঝায়? এটা কি লেস দ্যান নাকি মোর দ্যান ফ্রিকোয়েন্সি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা লেস দেন। এটা কি লেস দ্যান নাকি মোর দ্যান? লেস দ্যান। কার থেকে লেস দ্যান? এই 104 থেকে লেস দ্যান না? জি স্যার। জি স্যার। 104। সেই জন্য এর যে ফ্রিকোয়েন্সি 2 কিউমুলেটিভ সেটা কোথায় বসাবো জানেন? 104 এর মতো করে এই যে। আন্ডারস্টুড? স্যার আমরা 99.5 থেকে কেন নিলাম না? এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2 এর মানে কি বলেন আপনি? 1.45 পর্যন্ত 2। 104.5 এর কম মানে লেস দ্যান 104.5 এর মোট দুইজন না? আরো যদি ব্রিফলি বলতে চাই, স্যার এটা তো অন্য একটা ডেটা সেট। ধরে নিচ্ছি যে টেম্পারেচার অথবা বিক্রির পরিমাণ অথবা মান্থলি কয় ঘন্টা পড়েছে একটা স্টুডেন্ট, মান্থলি ধরে নিচ্ছি 109.5 ঘন্টার কম পড়েছে কয়জন মোট? এই 2 আর 8 না 10? জি স্যার। তাহলে আমি কার উপর দিব বলেন? 10 এর উপর। স্যার 109.5 এর উপরে হবে স্যার। 10 কোথায় পাচ্ছেন? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 10। 10 তো আমার ফ্রিকোয়েন্সি এদিকে উঠবে, এদিকে ফ্রিকোয়েন্সি 10 উঠবে এই যে, কিন্তু এখানে কার উপর ঘরের উপর দিব? 104.5। স্যার 109.5। 104 এর উপর কেন দিব? 104 এর উপর 2 হবে স্যার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি আবার ক্লিয়ার করে বলছি আপনাদেরকে, এটা লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেহেতু আমি বললাম, তো এই লেস দ্যান ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে আমাকে আপার লিমিট বরাবর সবসময় আমাকে এই পয়েন্টগুলো বসাতে হবে, বুঝতে পারলাম? যদি লেস দ্যান দিয়ে আঁকেন আপনাকে প্লটগুলো করতে হবে কার উপর? এই আপার লিমিট বরাবর। ফ্রিকোয়েন্সি পলিগনে করেছিলাম মিড পয়েন্টের উপরে, মনে আছে? জি স্যার। 99.5 আর 104.5 এর মিড পয়েন্ট 102। 102 এর উপর বসাচ্ছিলাম। এই যে 107 ছিল মিড পয়েন্ট এই ক্লাসে, 7 এর উপরে বসাচ্ছিলাম। এই যে দেখেন 107 এখানে আসে। কিন্তু আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ এখানে এই দুইজন স্টুডেন্ট হচ্ছেন 104 ঘন্টার কম পড়ে না? ইয়েস স্যার। 28 জন স্টুডেন্ট মোট এই পর্যন্ত 28 জন স্টুডেন্ট 114.5 ঘন্টার কম পড়ে না? জি স্যার। সেই জন্য 114.5 এর উপরে আমি 28 দেবো, 109 এর উপর দিব না। ওই ক্লাসে এই 114 থেকে লেস দ্যান আছে কয়জন? 28 জন, মনে থাকবে? জি স্যার। এই দেখেন এখন এই কার্ভ যে আমি আঁকছি পুরো ফিল আপ করার জন্য এই 99.5 এর আগে কেউ আছে? স্যার নাই। না স্যার। নাই। সো আপনি যদি আগে একটা ক্লাস কল্পনা করেন যে 94.5 থেকে 99.5 ফ্রিকোয়েন্সি কত? 0 না? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও 0, বুঝতে পেরেছেন? এই জন্য এখানে 0 ধরতে হবে। এই 0তে এই দেখুন ভাগ করে ফেললাম, দেখেছেন? এটা হচ্ছে এখন আমার এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ অথবা ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন অথবা অজীব কার্ভ। মনে থাকবে? স্যার অজীব কার্ভে স্যার লেস দ্যান এন্ড মোর দ্যান দুইটাই করতে হয় না স্যার? শুধু অজীব কার্ভ চাইলে একটা করলেই হয়। এবার কথা আছে, আমি বলবো আপনাদেরকে। এটা তো লেস দ্যান আঁকলাম, তাই না? দেখছেন সবাই কি দেখতে পাচ্ছেন লেস দ্যান আঁকছি কিভাবে? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছি। যদি আমি এখন মোর দ্যান আঁকতে চাই, মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, মোর দ্যান এখানে কত হবে? 50 হবে না? পরের ক্লাসে কত হবে?
বলেন পরের ক্লাসে কত হবে মোর দেন? 48 স্যার। 48 কেন? না স্যার 49। 49 কেন আমাকে বলেন। স্যার 40 হবে। 40 কেন হবে আমাকে বলেন। 48 হবে স্যার। 50 থেকে 2 বিয়োগ করলে এখানে স্যার যেটা বলছেন লজিক বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন? স্যার 50 থেকে 2 ওইখান থেকে ফ্রিকোয়েন্সি বাদ দিলে স্যার 48 থাকে। হ্যাঁ, আপনার প্রথমে বুঝতে হবে হোয়াট ডু ইউ মিন বাই 50 হিয়ার। এখানে 50 মানে কি বলেন? এই 50 মানে কি? টোটাল n নাম্বারস। যখন আমি মোর দ্যান ফ্রিকোয়েন্সি বলছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তখন 50 মানে কি? মনে নাই? এই অঙ্কে দেখেন 31 মানে কি? এই 30 মানে কি আর এই 7 মানে কি বলেন? কি বলতে পারবে? আপনারা কি ক্লাসটা ফলো করছেন না? ইয়েস স্যার। স্যার করছে কিন্তু মনে হচ্ছে না ঠিক এটা। তো এই 7 মানে কি আমাকে বলেন। আমি মাত্র একটা অজিভ কার্ভ রেখে দেখালাম। এই 7 মানে কি? স্যার এই 7 মানে হচ্ছে 7 ঘন্টা পড়াশোনা করে স্যার সর্বনিম্ন। লেস দেন 7। কি বললেন? ভালো করে বুঝে বলেন। সর্বনিম্ন 7 ঘন্টা পড়াশোনা করে স্যার। এটা কোথা থেকে পাইছেন? স্যার পার উইকে স্যার দেন না স্যার। তাহলে এই 7 মানে কি? স্যার এটাই এই ফ্রিকোয়েন্সি সাথে তো স্যার ওইটা প্রথম অবস্থায় হয় স্যার কমিউনিটি ফ্রিকোয়েন্সিতে। স্যার এরপরে তো স্যার তাহলে এটার মানে কি? স্যার এটা স্যার টোটালটা থেকে সর্বনিম্ন 7 ঘন্টা স্যার। স্যার 15 ঘন্টার কমে স্যার 7 জন পড়ে এটা স্যার। এই 7টা কি ঘন্টা নাকি আমার মানুষের সংখ্যা? এটা একটু বলেন তো যারা যে 7 ঘন্টা বলছেন। মানুষের সংখ্যা স্যার। মানুষের সংখ্যা স্যার। আমি আপনাদেরকে প্রথমে এসে বললাম ক্লাসে এই ডেটা সেটের যে ভ্যালুগুলো থাকে 10 15 20 25 27 যা যা ছিল সব আমরা এখন এইটার মধ্যে নিয়ে ফেলেছি। ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান। এখানে আছে 10 থেকে 15। এর মানে কি? 10 থেকে 15 ঘন্টা লেখাপড়া করে সেই মানুষের সংখ্যা বা ইউনিটের সংখ্যা 7 জন। এই 7 জন কি করে? 15 ঘন্টার কম পড়ছে না যেহেতু এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। জি স্যার। এই 12 জন মানে কি? 15 ঘন্টা পড়াশোনা করছে। তাহলে এই 19 মানে কি? বারো 7 19 তাই না? এই যে 19 এই 19 মানে কি? 19 মানে স্যার হচ্ছে 20 ঘন্টার কম স্যার 19 জন পড়ে এটা। প্রথম থেকে শুরু করে এই 19 জন 20 ঘন্টার কম পড়াশোনা করে না? জি স্যার। জি স্যার। সিমিলারলি সবগুলোতে এভাবেই করেছিলাম যে এই 30 ঘন্টার কম পড়ে কয়জন? 29 জন। সবগুলো যোগ না করে আমি এই সংখ্যা থেকে বলতে পারি 29 জন। তো সেই হিসাবে তো আমি অজিব করে রাখছিলাম। এই অঙ্কের ক্ষেত্রে 109.5 ঘন্টার কম পড়ে কয়জন? 10 জন। সেই জন্য দেখেন 109 এর মাথার উপর বরাবর দিয়েছিলাম আমি এই যে 10। ক্লাসে কই মনোযোগ থাকে আপনাদের? এই একটা কথা তো আমি 4-5 বার করে বললাম। ওকে ফাইন। এখানে এই যে 48 এর অর্থ কি বলেন? স্যার 124 ঘন্টার কম পড়ে আর কি, মানে মোট মানুষের সংখ্যা যারা 124 ঘন্টা কম পড়বে। এই 48 কি ঘন্টা নাকি 48 জন মানুষ? 48 জন মানুষ। 48 জন মানুষ। হ্যাঁ, এবং এটাকে আমি বসাচ্ছি কার উপর? এই 124 এর মাথার উপর। কেন? কারণ এর থেকে লেস দেন, রাইট? জি।
তো এখানে এই যে 50 লিখছি, মোর দ্যান লিখছি 50 কেন এবার বলেন। তো এটা হচ্ছে স্যার 99.5 এর উপরে, মানে 99.5 ঘন্টার উপরে পড়াশোনা করে 50 জন। কারণ আমার মিনিমাম যেহেতু একটা স্টুডেন্ট এক মাসে 99 আওয়ার্স পড়ছে, 99.5 আওয়ার্স পড়ছে, তার মানে কি বাকি সবাই কি এই 99 এর উপরে পড়ছে না? তার মোট আছে 50 জন, তাহলে 50 জনই কি আমার এর উপর পড়ছে না? জি স্যার। 99 ঘন্টার উপরে। এই জন্য এটাকে বলছি মোর দ্যান, বলছি মোর দ্যান কার থেকে মোর দ্যান লোয়ার লিমিট। এই যে এই পরে ক্লাসের এটা কত হবে বলুন? 48 হবে। কত হবে? 48। কেন 48? এই 50 থেকে 2 জন বাদ দিলে 48। 48 মানে কি বলতে পারবেন? 104 ঘন্টা বেশি পড়ে কয়জন? মোর দ্যান 104 আওয়ার্স কয়জন পড়ে? 48 জন স্টুডেন্ট। ভেরি গুড। সো এই দুজন তো অলরেডি 104 ঘন্টার 99 এর বেশি ছিল, কিন্তু এই দুজন তো আর 104 ঘন্টার বেশি পড়ে না, তাই না? জি স্যার। এই জন্য 48। সো এই 48 থেকে যখন আমি 8 বাদ দেব কত হবে? 40 না? 40। এই 40 কয়জন? 109 ঘন্টার বেশি পড়াশোনা। 109.5। তাহলে এই যে মোর দ্যান যে পয়েন্টগুলো আমি লিখতেছি সেগুলো বসাবো কার উপর? এই লোয়ার লিমিটের উপর নাকি আপার লিমিটের উপর? লোয়ার লিমিটের। লোয়ার লিমিট। এই দেখেন এই জন্য 50 বসাবো কোথায়? এই যে 99.5 বরাবর উপরে 50। বুঝতে পেরেছেন? আর লেস দ্যান বসাচ্ছিলাম কার উপর? আপার লিমিটের উপর। ঠিক আছে। আর মোর দ্যান বসাবো কার উপর? লোয়ার লিমিট। লোয়ার লিমিট। ভেরি গুড। এই তো। আচ্ছা, এই 40 বসাবো কার উপর? 48 বসাবো স্যার 104.5 এর উপর। দিলাম এখানে বসাই। এই যে আর 40 বসাবো স্যার 109.5 এর উপর। তো ওই তো এখন বুঝে গেছেন। এখানে এই 40 থেকে 18 বাদ দিলে কত? 32 না? 40 থেকে 22। এই 22 বসাবো কার উপর? 114.5। 114.5। এই দিলাম 22। এবার 22 থেকে 13 গেলে কত? 22 থেকে 13 বাদ দিলে 9। 9 বসাবো কার উপর? 119 এর উপরে। এই যে 9 দেখছেন? ওকে। এবার 9 থেকে 7 গেলে থাকে 2, 2 থেকে 1 গেলে থাকে 1। 124 এর উপর বসাবো কত? 2। আর 129 এর উপরে 1। এবার এগুলো যে জয়েন করে দেই, দেখছেন? এই যে জয়েন করে দিচ্ছি, দেখছেন নাকি বুঝুন নাই? বুঝছি স্যার। সো এবার দেখেন এই যে আমার কিছু ঠিকঠাক হচ্ছে না। এই এখানে দিলাম, এখানে আর সবার শেষে যে একটা ক্লাস ধরলাম এখানে 0, দেখছেন 0? এই যে মিশাই দিলাম। এরা ইন্টারসেক্ট করছে কোথায়? দুজন এখানে না? জি স্যার। দেখছেন এই যে 114.5 এর উপরে। কই স্যার 114.5 না স্যার 114.8 আগে স্যার। ধরলাম 113.5। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? না স্যার। এটাকে আমরা বলতে পারি মধ্যক। বুঝতে পারছেন? জি স্যার। ধরলাম মধ্যক হচ্ছে 113। আপনারা এর আগে পড়ছেন না? L প্লাস n/2 মাইনাস fc বাই fm
ইন্টু এইচ মনে আছে মধ্যকের ফর্মুলা? স্যার মনে আছে একটু করে। মানে এই মধ্যক পড়েছিলাম না 9 এই ফর্মুলা দিয়ে? 9 তো বাংলায় পড়ছি, ইংলিশে ফ্রি। মধ্যক ইকুয়াল টু এটাই পড়ছেন আর কি, n/2 f f সরি ডিভাইডেড বাই m fm ইনটু h, এটাই পড়ছেন ভাই। না পড়লে আমি আবার পড়াবো, কোনো অসুবিধা নেই। এটা ফর্মুলা হচ্ছে এই যে এখান থেকে মধ্যক বের করার সূত্র হচ্ছে এইটা দিয়ে আপনি যে মান পাবেন। আর এই ছবি আঁকতে কি এই ক্লাস ইন্টারভাল ইউজ করেছেন না? জি স্যার। এইখান থেকে যে মানটা আপনি পাচ্ছেন না, আপনার হয়তো ছবি থেকে এক্সাক্ট মানটা নাও হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি পাবেন যেটা এই মান আর এই সূত্রের রেজাল্ট সেম। মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে গড় মধ্যক প্রচুর করাবো ঠিকই, কিন্তু এই ক্লাস ইন্টারভালগুলো করাবো না, গ্রুপ ডেটার জন্য করাবো না, একদম র ডেটার জন্য করাবো। সো এই ফর্মুলা দিয়ে আপনাদেরকে গড় মধ্যক প্রচুর করতে হবে না, কিন্তু ছবির থেকে পরীক্ষা চাইতে পারি যে ছবির থেকে গড় মধ্যক প্রচুর বের করেন। বলে কি স্যার অজিব ক্লাস শুরু কি স্যার লো যেটা ওইটা দিয়ে করব স্যার? অজিব কার্ভ থেকে যদি মিডিয়ান করতে বলে, শুধু লেস দেন বা আপার দেন মোর দেন দুইটার থেকে আলাদা আলাদা করে আমি মিডিয়ান বের করা যায়, সেটা সহজ আছে, কিন্তু এটা বেশি ইজি, দুইটা দিয়েই আপনি আঁকবেন। জি স্যার, কিন্তু যদি স্যার শুধু অজিব কার্ভ আঁকতে বলে তাহলে কি স্যার লেস দেন ওইটা যে কোনো একটা আঁকলেই বলো। হ্যাঁ, জি স্যার। কারো ডাউট আছে কিনা বলেন? নো স্যার। যাই হোক, তেমন কিছু আর বাকি নেই, আজকে অনেক টাইম হয়ে গেছে। মিডিয়ান বুঝছেন? আপনারা এই যে এই ডেটা সেটটা দেখেন, নাম্বার অফ ওয়াকিং শুজ সোল্ড ইন 20 ডিফারেন্ট শপস আর গিভেন বিলো। এই যে ডেটা সেট দেখেন, এটা কি ডিসক্রিট ভেরিয়েবল না? জি স্যার, ইন্টিজার ডিসক্রিট। সো এটার জন্য আপনারা ইনক্লুসিভ দিয়ে করতে পারবেন, এক্সক্লুসিভ দিয়ে করতে পারবেন। কারণ কথা হচ্ছে যদি ইনক্লুসিভ দিয়ে করেন তাইলে কি এরকম পাবেন? গায়ে গায়ে লাগানো থাকবে ইনক্লুসিভ হলে, নাকি ফাঁকা ফাঁকা হবে? ফাঁকা ফাঁকা হবে স্যার। যদি কোনো ক্লাস ইন্টারভাল এরকম থাকতো ফাঁকা ফাঁকা, সাপোজ এই যেটা দেখেন 100 থেকে 105, 105 থেকে সরি 100 থেকে 104, 105 থেকে 109, 110 থেকে 114 যদি এরকম থাকতো, সেক্ষেত্রে আপনাদেরকে যদি হিস্টোগ্রাম আঁকতে বলে প্রথমত পসিবল না, বাট যদি আঁকতেই হয় লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দিবেন, আপার লিমিট থেকে 0.5 অ্যাড করবেন। অ্যাড করব, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যেমন লোয়ার লিমিট 104, 105 থেকে 0.5 বাদ দিলে কত হয়? 104.5। আর এখানে আপার লিমিট যখন 109, 0.5 যোগ করলে 0.5 বাড়বে। যেটা 109 এখানে শেষ, 110 এর শুরু ছিল না পরে ক্লাস ইনক্লুসিভ হলে 110 হলে পরে 0.5 মাইনাস করলে কত আসছে? 109.5। এখন কি মিলে যাচ্ছে না এই যে? জি স্যার, মিলে। সো এরকম করতে হবে বিষয়টা। স্যার আমরা কি তাহলে প্রথমটা বলে দিব 0.5 কম বেশি? না, যদি আপনার ইনক্লুসিভ দিয়ে আঁকেন এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করার পরে যদি হিস্টোগ্রাম আঁকতে চান সেক্ষেত্রে ভাবে, আর না হলে প্রথম থেকে আপনি এক্সক্লুসিভ দিয়ে করবেন, অসুবিধা কি? জি ঠিক আছে। ওকে, এখন যদি বলে হাউ মেনি শপস ওয়ার এবল টু সোল্ড মোর দ্যান 70 শুজ, এখান থেকে বলবেন না, আপনারা কিন্তু বলবেন ফ্রিকোয়েন্সি টেবিল থেকে। কিভাবে বলবেন? মোর দ্যান 70 বলছে না, তখন এই দেখেন এই মোর দ্যান ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে বলবেন। যেমন এখানে স্টুডেন্ট কে 124.5 ঘন্টার বেশি পড়াশোনা করেছে কয়জন? একজন স্যার, সরি একজন স্যার, একজন। দুইজন। ও স্যার নিচেরটা আছে, হ্যাঁ 124 বেশি বলেছে না, তো যে 135 ঘন্টা পড়েছে কি 24 বেশি পড়েছে না? জি স্যার পড়েছে দুইজন। দুইজন, হ্যাঁ এটাই আর কি। এরকম কোশ্চেন আসতে পারে যদি বলা হয় সবথেকে বেশি স্টুডেন্ট পড়েছে কোন কত ঘন্টা, বেশি সংখ্যক স্টুডেন্ট, এই যে
109.5 এই 114.5 ঘন্টা পড়ছে এইরকম আর কি। এটা ছিল চ্যাপ্টার 2 পার্ট 1। কার কোনো কোশ্চেন আছে এখানে? স্যার হিস্টোগ্রামে যেহেতু আছেন, একটা ছোট একটা কোশ্চেন করতে স্যার, আমরা যে মিনটা বের করবো ওটা কি স্যার হিস্টোগ্রাম থেকে বের করবো স্যার? যদি আমরা মিন বের করি, মিন গ্রাফ থেকে করা যায় না, আমি আসতেছি। কোশ্চেন যেহেতু করলাই, হিস্টোগ্রাম থেকে আসলে কি, আমি তো অজিব কার্ভ থেকে মিডিয়ান বের করলাম, তাই না? জি স্যার। এখানে সবচেয়ে বেশি কোন ক্লাস না? জি স্যার। সেই ক্লাসের পরে যে ক্লাস, তার লোয়ার লিমিট কি এখানে না? জি স্যার। আর এর আগে যে ক্লাস, তার আপার লিমিট কেটে না? জি। আপনি আপার লিমিট থেকে আই হোপ আর ইউ আন্ডারস্ট্যান্ড আমাকে কি করতে হবে। এই যে এই পর্যন্ত তুমি অ্যাড করবে, এখান থেকে এটা অ্যাড করবে, দেখছেন? আর এখান থেকে এই যে জয়েন করবো, এই যে পয়েন্টটা আসছে না, জি স্যার। এই যে পয়েন্ট, এটা হচ্ছে আমার মোড বা প্রচুরক। জি স্যার, বুঝছি। ক্লিয়ার? সবাই বুঝছো? যদি আপনাকে পরীক্ষায় অজিব কার্ভ দেওয়া থাকে এবং বলে ছবির থেকে মোড বের করো, তখন তোমাকে কি করতে হবে? অজিব কার্ভ থেকে আগে এই দেখো ফ্রিকোয়েন্সি আছে না, এই যেরকম এই যে এই ফ্রিকোয়েন্সি দেখে 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 বা এই ছবি দেখে 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 আগে মেইন ফ্রিকোয়েন্সি বের করতে হবে, বুঝছো? জি। মেইন ফ্রিকোয়েন্সি থেকে আমরা পরে দেখে দেখে হিস্টোগ্রাম আঁকবো, এরপরে মিডিয়াম, এরপরে আমরা এইটা করলে মোড পাবো, প্রচুর পাবো। আর যদি আমার হিস্টোগ্রাম যদি দেওয়া থাকে পরীক্ষায়, তখন তো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না এরকম? তখন অজিব কার্ভ আঁকবো দুইটা, একে জয়েন করে দিলে কি পাবো? মিডিয়ান পাবো। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, ভেরি গুড। আর এনি কোশ্চেন এই পর্যন্ত? স্যার আপাতত নেই। আমরা এতক্ষণ কোয়ান্টিটি কোনো জায়গা থেকে তাই না? না না, মিন পাবো না। মিন একটু খুঁজে দেখবেন, মিন পাওয়া যায় কিনা খুঁজে দেখবেন। এতক্ষণ আমরা কি শিখলাম? কোয়ান্টিটেটিভ ডেটার জন্য শিখলাম না? জি স্যার, কোয়ান্টিটি। এখন কোয়ান্টিটিভ না, কোয়ান্টিটেটিভ। 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 হ্যাঁ, আর একটা কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ। হ্যাঁ। সো আমরা এখন কি শিখবো? কোয়ালিটেটিভ ডেটার জন্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখব, টাইম সিরিজ ডেটার জন্য দেখব, আর কোন গ্রাফের কি কাজ এটা দেখব। সাপোজ একটা দোকানে গত এক সপ্তাহে এই জুতাগুলো বিক্রি হয়েছে এই সাইজের, এগুলা কি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? কোয়ান্টিটেটিভ কেমন? সংখ্যা, এগুলো কি সংখ্যা নাকি নাম? কোয়ালিটেটিভ না, সংখ্যা না, কোয়ালিটেটিভ স্যার। কোয়ালিটেটিভ। এগুলা গোনা ছাড়া কোনো কাজ করা যায়? কাউন্ট করা ছাড়া? গণনা ছাড়া কোনো কাজ নেই। এখন তোমাকে বললাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাও, কি করবা? ওই যে মনে আছে মিউচুয়াল এক্সক্লুসিভ ক্যাটাগরি বলেছিলাম অথবা ডিফারেন্ট ক্লাস বলেছিলাম, এগুলো তো ক্যাটাগরি আছে, এখানে তো ক্লাস হয় না। কি আছে? এদের কি ক্যাটাগরি আছে না? এল এম এস তিনটা ক্যাটাগরি পাচ্ছি না? জি স্যার। তিনটা ক্যাটাগরি, প্রথম কাজ ক্যাটাগরিগুলো খুঁজে বের করা, আর প্রত্যেক ক্যাটাগরি মোট কয়টা করে আছে, এটাই আমার ফ্রিকোয়েন্সি টেবিল ফর কোয়ালিটেটিভ ডেটা। ওকে? জি স্যার। একজন টেক্সট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, কালকে আমাদের ক্লাস কি অফলাইনে কি অনলাইনে?
ওকে, এটা বুঝতে পেরেছি। এরপরে আসি। প্রথমে দেখেছিলাম দুই ধরনের ডায়াগ্রাম আমরা রাখতে পারি ফর কোয়ালিটেটিভ ডেটা, বার অ্যান্ড পাই। বার ডায়াগ্রাম কোনো ব্যাপারই না আঁকা। কয়টা ক্যাটাগরি আছে আমাদের? 3টা না? জি স্যার 3টা। জাস্ট 3টা ক্যাটাগরির জন্য 3টা করবো, বার রাখবো। জাস্ট উঠবে কতদূর যার যার ফ্রিকোয়েন্সি অনুযায়ী, মনে থাকবে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, অলমোস্ট 11টা বাজে স্যার, ক্লাস আর কতক্ষণ হবে? এই 4-5 মিনিট স্যার। এখন আমরা খাওয়া দাওয়া করি নাই স্যার, হলের গেট অফ হয়ে যাবে। ও আচ্ছা, শেষ ছেড়ে দিচ্ছি, এটা শেষ ক্লাস। 2 মিনিট 3-4 মিনিট লাগবে। বার চার্ট বুঝছো? জি স্যার বুঝছি। যেহেতু রাত 9টায় আমি টাইম দিয়েছিলাম, তার মানে আমি তোমাদেরকে এই চিন্তা ভাবনা করে দিয়েছিলাম যে সবাই রুমে এসে ক্লাস করবে। যদি কারো সমস্যা থাকে যেতে পারো, রেকর্ডিং দেখে নিও। ঠিক আছে, কাউকে বলে যাও। রোলগুলো আমাকে বলো। রোলগুলো বলো তো, চলে যাচ্ছ। স্যার 1754। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন স্যার। স্যার 322 নিব। স্যার রিটেক বেসের পার্সেন্টেজ বের করে দেখেছি না আগে? ফ্রিকোয়েন্সি বের করে দেখেছি না শুরুতে? জি স্যার দেখাইছে। হ্যালো, হ্যাঁ। তো এই 12, 34 কত পার্সেন্ট, 15 কত পার্সেন্ট, প্রত্যেক ক্লাসের বা ক্যাটাগরি কয় পার্সেন্ট, এটা বের করবো আগে। এরপর যেটা করব, সার্কেল যেহেতু আঁকছি পাই চার্টে, সার্কেলের মোট কয় ডিগ্রি? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360। আর মোট কত পার্সেন্ট? 100%। মোট। তাহলে প্রত্যেক পার্সেন্টের জন্য কয় ডিগ্রি করে অ্যালোকেটেড? স্যার 35%। স্যার এর জন্য 1% জন্য কয় ডিগ্রি এটা বলছি? স্যার জানি না তো। কেন জানো না ভাই? $360 ডিগ্রি 100%-এর জন্য, তাহলে 1% কয় ডিগ্রি? 3.6 স্যার। 3.6 3.6 ডিগ্রি। ও সিম্পল জিনিস। একটু হিসাব করবো, 44% কয় ডিগ্রি হিসাব করবো, ওটা জাস্ট ব্রেকডাউন করে দেবো। এই যে এটা পাই চার্ট। মেজারমেন্টটা অ্যাপ্রক্সিমেট হলেও হবে, না পারলে চাঁদা দিয়ে আঁকবো। এনি কোশ্চেন এখানে? স্যার এটা ডিভাইড হলো, স্যার এই ডিভাইড হলো কিভাবে একটু আরেকবার বুঝাতেন? 360 ডিগ্রি 4 দ্বারা 35% গুণ 3.6 ডিগ্রি। 35% গুণ 3.6 ডিগ্রি কত ডিগ্রি হয়? যে কয় ডিগ্রি হয় সে কয় ডিগ্রি দিয়েছি, এই যে 35%। ও ওকে স্যার। 26 হবে। 40% যে কয় ডিগ্রি সেটা এখানে দিয়েছি, আর বাকিটা তো দেয়া লাগবে না। 21%। বোঝা যাচ্ছে? এটা একটা বার চার্ট, এটা একটা পাই চার্ট। যদি কোনো ডেটা থাকে টাইম সিরিজ ডেটা,
যেটা কিনা ফিক্সড ইন্টারভাল অফ টাইম পর পর চেঞ্জ হয়, যে একই সংখ্যক ডেটার অবজারভেশন ফিক্সড টাইম পর পর কি পরিবর্তন হচ্ছে সেই ডেটাকে আমরা বলছি টাইম সিরিজ ডেটা। আর টাইম সিরিজ ডেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রাফের নাম কি? লাইন গ্রাফ। এখানে একটা ডেটা আছে যাদের মেলদের মেজারমেন্টও আছে 1 বছর পর পর, ফিমেলদেরও আছে 1 বছর পর পর। দেখো এই 92 যদি এখানে হয়, 93 এখানে হয়, 4 এখানে হয়, 1 বছর পর পর কি চেঞ্জ? টাইম যেহেতু ফিক্সড, সো এইটাকে আমরা বলতে পারি ডিসক্রিট টাইম ডেটা, কারণ টাইমটা ডিসক্রিট। আন্ডারস্টুড? জি স্যার। বার চার্টের ইউজেস এখানে আছে, পাই চার্টের ইউজেস আছে, অজিব কার্ভের ইউজেস এখানে আছে, একটু দেখে নিও। আর পার্থক্যটাকে দেখো, পার্থক্যটা একটু তোমাদেরকে এখান থেকে আমি দেখাই। এটা কি বলো তো? বার চার্ট না? এই জিনিসগুলো কি একটার সাথে একটার কি কোনো মিল আছে, মানে কি গায়ের সাথে লাগানো? না স্যার, মিল নাই। গ্যাপ আছে, কোনো একসাথে মিক্স করা নাই। কিন্তু হিস্টোগ্রামে কি স্যার একটার সাথে গ্যাপ নাই? এ থাকে, গ্যাপ আচ্ছা, থাকে। এখন তোমার এই বার চার্টের যে বারগুলা চওড়া হোক নাকি চিকন হোক, কোনো সমস্যা নাকি একই ফ্রিকোয়েন্সি বোঝাবে? বলো, বার চার্টের বারগুলা যদি এরকম মোটা, কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। কিন্তু এই যে তোমার যে হিস্টোগ্রাম, যদি এটা 104 এর এখানে না থেকে 105 এর এখানে দিয়ে দিই আমি, তাহলে ফ্রিকোয়েন্সি যদি 105 কেও থেকে থাকে এর সাথে কাউন্ট হয়ে যাবে না? তাহলে একটু বেড়ে যাবে না? ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে না? কিংবা ক্লাস যদি চিকন করে ফেলে ইন্টারভাল, ফ্রিকোয়েন্সি কমে যাবে না? হ্যাঁ স্যার। সো এটা দেখেন, এইটার এই ক্লাসের লেন্থ আর ফ্রিকোয়েন্সির হাইট, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই কি এই ক্লাসের ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে না? 2 ডাইমেনশনে যে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 2 ডাইমেনশনে যাচ্ছে, যে এই এরিয়াটা দিয়ে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে না? বুঝছো? জি স্যার। কিন্তু বার ডায়াগ্রামের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র ওই ক্যাটাগরির হাইটটাই কি আমার ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে না? 1 ডাইমেনশন শুধু উপরের দিকে, এই যে চওড়া কিংবা চিকন কোনো ম্যাটার করছে না। এটা একটা গেল। আরেকটা দেখো একটু, 1 মিনিট। হিস্টোগ্রাম আমরা রাখতেছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাদের? যাদের হচ্ছে কন্টিনিউয়াস বা কোয়ান্টিটেটিভ ডেটার জন্য। আর বার ডায়াগ্রাম কার জন্য? কোয়ালিটেটিভ ডেটার জন্য, তাই না? অথবা যদি ইনক্লুসিভ ফ্রিকোয়েন্সি টেবিলের জন্য করি, সেক্ষেত্রে আমরা বার ডায়াগ্রামে আঁকি, কারণ গায়ের সাথে তো লাগানো থাকে না, দুইটা ক্লাস তো আলাদা আলাদা ইন্টিজারের জন্য, মনে থাকবে? এটাই বেসিক্যালি আমাদের পার্থক্য দুইটা গ্রাফের। একটা প্রবলেম আছে এখানে, সলভ করো, যদি কারো কোনো কোশ্চেন থাকে আস্ক করো। এই যে আজকে ক্লাস পর্যন্ত যা যা করাইলাম, পুরো ব্যাপারটা মেইন জিনিস তোমরা খাতায় করবো অঙ্কগুলো, আর শর্ট ডেসক্রিপশন লিখবা অফসেটের বোথ সাইডে, ওইটাই হবে তোমাদের অ্যাসাইনমেন্টের আর একটা চ্যাপ্টারের পার্ট। ঠিক আছে? সবাইকে লিখতে হবে। জি স্যার। স্যার আগেরটা একটু সমস্যা ছিল স্যার, ওটা বলছিলাম, ওটা ঠিক করেছিলেন স্যার? এখন তো তোমরা নাকি ক্লাস থেকে চলে যাবা, তাহলে ক্লাস যারা যাবে যাক, পরে দেখাও। ওকে? আচ্ছা স্যার। স্যার কালকেও কি রিটিনের ক্লাস আছে? এই ক্লাসটা নিচ্ছে আগামী পরশু দিনেরটা, আর ক্লাস তো মঙ্গলবার ক্লাসটা, হ্যাঁ বুধবারটা নিচ্ছে এখন। কয়জন আছে ক্লাসে? 45 জন। আর ক্লাস শেষ? হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দাও। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ।
তোমরাই দেখো, যদি আমি এই ক্লাসটা অফলাইনে নিতাম এই টপিকটা অর্ধেক সময় এক্সপ্লেন করতে পারতাম। ওয়ান টু ডাবল ওয়ান। আমি কিন্তু দেখবো আমার মোবাইল দিয়ে কে কে আছে কি নাই, বললে আমি কিন্তু চেক করবো। যারা যারা আছে আমি কিন্তু দুইটা ডিভাইসে দেখতেছি, মিথ্যা বলার সুযোগ নেই। ওকে, ওয়ান টু ডাবল ওয়ান, 1297, স্যার 1318, 320, 751। এটা না ছিল তখন বললো, ও না 754, 895। পেজ কি বের হয়ে যাব? স্যার 1751। আচ্ছা, 895, 4687, Yes, sir. 4731, Yes, sir. 32, Yes, sir. 46, 4784, 776, 4861, 5076, Yes, sir. 5188। কে এটা? ওকে, 5188, 5497, Yes, sir. 5585, Present, sir. 5599, Yes, sir. 5618, Yes, sir. 720, Yes, sir. 742, 5815, 5878, Yes, sir. স্যার 5815 স্যার। 5880, Yes, sir. 5948, Yes, sir. 5956, 58, Present, sir. 62, Yes, sir. 6040, Yes, sir. 54, 6074, Yes, sir. Yes, sir. 6129, Yes, sir. কে yes sir? Sir, শ্রাবণ 6129. আছে নাকি? 6173, 6230, 239, Yes, sir. 324, Yes, sir. 363, Yes, sir. 371, 372, Yes, sir. 398, 425, 6470, Present, sir. 4 to 5. 498, Yes, sir. Sir, 5742 টা স্যার মিস হয়ে গেছে। স্যার রোল নাম্বার বলে গেল কে তখন? স্যার 5742 সাইফুদ্দিন সাগর স্যার। 639. আর কে? হ্যালো স্যার। হ্যাঁ জি স্যার 639. বলেন। ওকে, আই থিঙ্ক সবার হয়ে গেছে না? এটাকে নতুন আসলো মাত্র।
আচ্ছা, কার জানি সমস্যা ছিল বলেন, বাকিরা চলে যান। থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসের টাইমটা জানিয়ে দেবো আগে। স্যার আমার বলেন, বাকিরা চলে যান। স্যার ওই যে আমাদের অ্যাসাইনমেন্টে যেটা আপনি ডিসকাশনে আপলোড করতে বলছিলেন স্যার, ওটা কি হয়েছে? স্যার পিডিএফটা আপলোড হচ্ছিল না স্যার, ওখানে অপশন হচ্ছিল না, আপনি কি দেখাচ্ছিলেন স্যার? ওই সবাই তো পিডিএফ আপলোড করছে। আচ্ছা স্যার, কালকের ক্লাসটা কি অনলাইন না অফলাইন? অফলাইন। কালকে ক্লাস কি আছে নাকি আপনাদের? কালকে তো নাই স্যার ক্লাস। তাইলে মঙ্গলবার ক্লাসটা কালকে নিতে চাচ্ছিলাম, ফিজিক্যালি আসতে পারবেন? স্যার ওই 4টা থেকে 5টা স্যার? না, অন্য টাইম, 2:30 থেকে 4টা। স্যার আমরা পারবো এখন কয়জনের যে ক্লাস আছে আমাদের কুইজ আছে স্যার। আসলে কালকে দেখা যাবে। আপনাদের রেগুলার ক্লাস থাকে, আই সেকশনে কুইজ আছে আপনার স্যার। হ্যাঁ আমি জানি, যেহেতু আপনারা কালকে রেগুলার ক্লাস আছেই, যারা রিটেক তারা তো রেগুলার সেকশনও আছেন, তো আই হোপ সবাই আসবেন। আসলে পরে আমি কালকে সকালে একটা ডেট জানিয়ে দেবো, আর না হলে অনলাইনে নিব পরে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমি প্রথম ক্লাসে অ্যাটেন্ড করার পরে ওই দিনই তো আপনি ওই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু দেখাইলেন পিডিএফ সাবমিট করার, তো এই বিষয়টা আমার তো নলেজে নাই, অ্যাসাইনমেন্ট আপনি দিয়েছেন কিনা, এটা কি গ্রুপে স্যার আপডেট দেওয়া আছে? এটা হচ্ছে যেদিন যে টপিক পড়ানো হবে ওই চ্যাপ্টার শেষ হলে বা নেক্সট ক্লাসের আগেই ওই চ্যাপ্টার সম্পর্কে সবকিছু ম্যাথ কিংবা থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো শর্ট নোট আকারে লেখা অফসেটের বোথ সাইডে লিখবেন, পিডিএফ করে রাখবেন আর হার্ড কপি জমা করে রাখবেন নিজের কাছে। সবগুলো যখন হয়ে যাবে এটাই ফাইনালি জমা করবেন সেমিস্টার শেষে। আর ওই হার্ড কপি পিডিএফ যতগুলো আছে ফাইল স্ক্যানারে সবগুলো মার্চ করে একটা ফাইল বানিয়ে জমা দেবেন। সবগুলোর কভার পেজ প্রয়োজন নেই স্যার। প্রত্যেকটা ক্লাসের পর তো একটু মনে হয় চ্যাপ্টার ওয়াইজ, এটা ডেইলি না দিলেও হবে, যে আপনার আগের ক্লাসের আগে সাবমিট করা, এটা না করলেও লাস্টে করলেও হবে না? এরকম না, আপনাকে প্রত্যেক ক্লাসের টপিক নেক্সট ক্লাসের আগেই বেশি সময় 5-10 মিনিট লাগে লিখতে, 20-15-20 মিনিট করে ফেলতে হবে ক্লাসেরটা ক্লাসে। বুঝতে পারছি। এবার কার কোশ্চেন ছিল বলেন? স্যার চ্যাপ্টার 1 এরটা স্যার, যেমন চ্যাপ্টার 1 এরটা স্যার আমি এখানে আপলোড করতে পারছিলাম না স্যার, পিডিএফ ভার্সনটা আসে না স্যার। কেন আসে না দেখি তো। স্যার নিচে স্যার, হ্যাঁ স্যার। স্যার আমরা গেলে স্যার এখানে মেসেজ অথবা হচ্ছে অন্য কিছু অ্যাড করা যায়, কিন্তু স্যার পিডিএফ মানে ফাইল সাবমিট করে অ্যাড, সেখানে অ্যাডের পর সাব দেওয়ার পর আসেনি স্যার, একটু দেখেন। জি স্যার এরকম আছে স্যার, কিন্তু আপনার হচ্ছে স্যার সেন্ট্রাল টেন্ডেন্সির একটা ম্যাথে আমার প্রবলেম ছিল।
কে বলছেন কোন সেকশন থেকে? স্যার 65 আই সেকশন। কি বলেন প্লিজ? স্যার সেন্ট্রাল টেন্ডেন্সির একটা ম্যাথে প্রবলেম ছিল। আমাকে বলেন কি ম্যাথ, কিংবা আমাকে দেখান। স্যার ম্যাথটা স্যার হচ্ছে ওই সেন্ট্রাল টেন্ডেন্সির স্যার যে ওয়ার্ড ডকুমেন্ট আপনি দিয়েছেন ওইটার হচ্ছে জিওমেট্রিক মিনে। বলেন কি সমস্যা থাকলে একটু স্ক্রিনশট দিয়ে এখানে দেন, অথবা গ্রুপে পাঠান, আমি দেখি, বা আপনি আমাকে টেক্সট করেন দেখি, কিংবা স্ক্রিনশট দিতে পারেন চাইলে। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স দিবেন স্যার। আপনারা তো টপিক বুঝতে পারছেন, আপনারা কি অ্যাটেন্ডেন্স বলছিলেন যে স্যার কেউ মেকআপ ক্লাস করলে যাদের মিস থাকবে তাদের। এটা তো মেকআপ ক্লাস না, এটা তো ওদের ক্লাস। এটা তো আপনাদের কারো প্রবলেম যদি থাকে এটা বুঝলেন, এটুকুই, হবে না এখানে। সিআর এর কাছে দিয়ে রাখেন, আপলোড করব স্যার এখন আমার প্রয়োজন। আমাকে টেক্সট করে রাখেন, আমি দেখব পরে। স্যার আমি গ্রুপে ছবিটা দিয়েছি। কি সমস্যাটা? Return on investment by X company for 4 successive years were 30%, 20%, minus 40%, and 200%. It is minus actually. ও ইনভেস্টমেন্ট রিটার্ন বলছো না ইনভেস্টমেন্টের উপরে? জি স্যার। রিটার্ন বলছো না? রিটার্ন রিটার্ন বলা মানে কি? একদম যা আমি ইনভেস্ট করেছি লাভ সহকারে ফেরত আসবে। 30% মানে কি? 100 টাকা ইনভেস্ট করলে 130 টাকা পাবো। ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝছি স্যার। এই হচ্ছে ব্যাপার। সো এভারেজ কত পার্সেন্ট রিটার্ন হয়েছে মোট ইনভেস্টমেন্টের তুলনায়? 29%। এক্সট্রা আসছে আর কি। ওকে স্যার। এত জোরে দিয়ে চিন্তা করতে হবে না। তাহলে কি গুগল ড্রাইভেরটা করবো স্যার আপলোড? গুগল ড্রাইভ আপলোড করে লিংক আপলোড করবো? দাঁড়াও দেখি না কি সমস্যা তোমাদের। স্যার এখানে পিডিএফ এর অপশনটা আসে না স্যার। স্যার আসতে অনেক কিছু দেখি না বাবা, দেখি দাঁড়াও না।